আমি কমেডি চরিত্রে অনেক বেশি প্রোটোটাইপ হয়ে গিয়েছিলাম। কেশব আমার বস, কেশব আমার গুরু। বকবে কেড়াবে তুই কেড়ে এড়ে দাঁড়া, তো চায়ে একটু ছাঁচ মিশি বলেছিল তো কানা বেগুন, এ তো দেখছি কানা লাউ। পরাণ জয়জলিয়ারের পরে যেটা হয়েছিল যে আমি এবং দেবদার একটা কেমিস্ট্রি খুব এস্টাবলিশ হয়ে গেছিল, বড় মিয়া ছোটে মিয়া। আমি টেলিভিশন চ্যানেলে কোনো জিনিস আইডেন্টিফাই করার পরে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা পলিসিতে রিফ্লেক্টেড হয়েছে। কোনো রকম কোনো সংগঠন দল তার মানে আন্ডার টেবিল ওভার টেবিল কারোর সাথে আমার কোনো রকম যোগসাজশ নেই, বন্ধুত্বও নেই, শত্রুতাও নেই। আমি যে কোনো সাবজেক্টকে সাধারণ মানুষের চোখ থেকে দেখি। বাংলা ছবিতে আমরা ওই এক্সপিরিয়েন্সটা দিতে পারছি না, পুরো স্যাট কুমড়োর খ্যাট। হাই গাইস, আজকের কথা তারা নতুন এপিসোডে আমি মিসবি চলে এসেছি এমন একজনের সঙ্গে যাকে মাঝে সাঝেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল পর্যন্ত বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে আওয়াজ তুলতে দেখা যায়। এসব ছাড়াও তার একটি বড় পরিচয় আছে। তাকে সুপারহিট সিনেমা থেকে স্টার্ট করে সুপারস্টারদের বড় বড় সুপারস্টারদের সাথে কাজ করতে দেখা গিয়েছে। আর এমনকি তাকে একটি পপুলার রিয়ালিটি শোতেও আমরা একজন অ্যাঙ্কার হিসেবে দেখতে পেয়েছি। এতক্ষণ হয়তো বুঝেই গেছো আমি কার কথা বলছি। ইয়েস, চলো আজকে তার সাথে একটু জমি আড্ডা দেওয়া যাক। তোমরা ঠিকই ধরেছো, আজকের আমাদের শোতে রয়েছে অরিত্র দত্ত বণিক। ওয়েলকাম টু আওয়ার শো অরিত্র। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, তোমাকে তো ছোটবেলা থেকেই অনেক সুপারহিট সিনেমাতে কাজ করতে দেখা গিয়েছে, ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখা গিয়েছে। দেন তুমি একটি পপুলার শোতেও অ্যাঙ্কার হিসেবে তোমাকে দেখা গিয়েছে। তারপর তোমাকে ধীরে ধীরে এখন পলিটিক্সও দেখা যাচ্ছে। তো তোমার কোনটা বেশি ফেভারিট, কোনটা বেশি তোমার কাছে? দেখো, সিনেমা এবং মিডিয়াটা সবসময়ই আমার প্রায়োরিটি শুরু থেকেই ছিল। এবং আমার যেহেতু সিনেমাতে আসাটাও খুব একটা প্ল্যান্ড নয়, আমি যখন অভিনয়ে আসি আমি আগে ছোটোবেলায় আবৃত্তি পাঠ করতাম, সেখান থেকে পরিচালকদের নজরে আসা, তারপরে একদম ছোট বয়স থেকে এমন সময় আমি ফিল্মে অভিনয় করতে শুরু করেছিলাম যে সময় আমার পৃথিবী সম্পর্কে কোনো ধারণাই তৈরি হয়। তো সেই সময় করতে করতে বহু বছর, প্রায় 16-17 বছর কাটিয়ে ফেললাম সিনেমার সাথে। এবং ইন্টারেস্টিংলি যেটা হয়েছিল, মানে অনেকেই জিজ্ঞাসা করেন যে কেন ক্যামেরার পেছনের কাজগুলোতে আমার আগ্রহ ছিল। এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমি যখন ছোটবেলায় অভিনয় করতাম তখন তো ডিজিটাল ক্যামেরা ছিল না, তখন সেটআপ অনেক বড় ছিল, অ্যানালগে কাজ হতো। এবং আমার খুব আশ্চর্য লাগতো যে আমি একটা ডায়লগ বললাম বা একটা কিছু বললাম, তো তারপরে ওই রিলগুলোকে খুলে নিয়ে একটা অন্ধকার ঘরে লোকজন সেই কি একটা করতো। তো আমার খুব মনে হতো ওরা কিছু একটা করে, সেখানে সেই ঘরে আমাকে ঢুকতে দেয় না। আমি ভাবতাম কিছু একটা দুষ্টুমি করতাম, আমি ডায়লগ ইত্যাদি বললাম, তারপরে আমাকে ঢুকতেও দেয় না, একটা বড় ঘরের মধ্যে ঢুকে কি সব করে। আমার খুব ইচ্ছে ছিল যে ওইটা কি, ওটা জানতে হবে যে কেন আমাকে ঢুকতে দেওয়া হয় না। তারপরে আমি যখন ডাবিংয়ের কাজে যেতাম, সাউন্ডের বিভিন্ন পোস্ট প্রোডাকশনের কাজে যেতাম, এখন তো ছোট ছোট ইউনিট হয়ে গেছে, তখন অ্যানালগ মিক্সার, বিশাল বড় ডাবিং স্টুডিও, সে একটা ভয়ঙ্কর ব্যাপার। তো তখনও আমার মনে হতো যে এত সুইচ দেওয়া একটা গেজেট, এটা কি করে। তো তারপরে আমি যখন আস্তে আস্তে বড় হলাম, মোটামুটি ক্লাস 9-10-এ যখন পড়ছি, তখন এটা নিয়ে একটু চর্চা করতে আরম্ভ করলাম, ইমেজ প্রসেসিং নিয়ে। ইন্টারেস্টিংলি তখন যেটা হলো সেটা হচ্ছে তখন ডিজিটালটা একটা রেভলিউশনারি ভাবে ঢুকে গেল। এবং আমি যখন ওই অন্ধকার ঘরে কি হয় সেটা জানতে গেলাম, ততক্ষণ অ্যানালগটা বিদায় নিয়েছে এবং ডিজিটালটা আসতে আরম্ভ করেছে। তাতে আমার খানিকটা সুবিধেই হলো, কম্পিউটার গ্রাফিক্স নিয়ে ইত্যাদি নিয়ে করতে করতে তারপরে আমি অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পিছনে এডিটিংয়ের কাজ, কালার কারেকশানের কাজ, এইগুলো নিয়ে আমি ইন্টারেস্টেড হলাম, কাজ করতে আরম্ভ করলাম। এবং তারপর দীর্ঘদিন বহু মানে মূল ধারার বাংলা ছবি, ওয়েব সিরিজ, এগুলোতে আমি পোস্ট প্রোডাকশানে অ্যাক্টিভলি কাজ করেছি, কালার কারেকশানে, এডিটিংয়ে কাজ করার পরে তারপরে রাজনীতিটা ঠিক মানে অ্যাকচুয়াল অ্যাট্রিবিউট নয় সঠিকভাবে। তার কারণ রাজনীতি সচেতন আমি হতে পারি বা রাজনৈতিক মনস্ক হতে পারি, কিন্তু ওই ভোটের রাজনীতির মধ্যে আমি নেই। তার মূল কারণ হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি তো বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে অনেক কথা বলেন, বিভিন্ন জায়গায় মিডিয়াতে অ্যাক্টিভলি, বিভিন্ন নিউজ চ্যানেলে মাঝে মধ্যে আমাকে দেখা যায়, কিন্তু সেটার ইন্টেনশনটা ভোটে দাঁড়ানো বা ওই নির্বাচনী সাংগঠনিক রাজনীতি নয়, কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েশন নেই। অ্যাকচুয়ালি এটার সোর্স কজটা হচ্ছে আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সোশিওলজি নিয়ে পড়াশোনা শুরু করি, তখন থেকে আমার ওভারঅল পৃথিবীর পার্সপেক্টিভটা একটু চেঞ্জ হতে আরম্ভ করে। বিভিন্ন নতুন জিনিস জানি এবং পুরনো জিনিসকে নতুনভাবে দেখতে শুরু করি।
এবং তখন থেকে আমার যেটা এজেন্ডা ছিল যে আমি যে জিনিসগুলো শিখছি জানছি সেগুলোর প্র্যাকটিক্যাল মানে অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা। একদম। এবং বহু বছর ধরেই, এখন হয়তো মিডিয়াতে আমাকে অনেক বেশি দেখা যায় মিডিয়ার সুবাদে, কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে আমার পাড়ায় ধরা যাক একটু ময়লা পরিষ্কার হচ্ছে না বা কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে আমি ছোট থেকেই পাড়ার ক্লাবে, নিজের এলাকায় এগুলো নিয়ে আমি ভয়েস রেস করতাম, লোকজনকে জমা করতাম, ইত্যাদি করতাম। এবার এখন খবরের দুনিয়াতে চলে আসার ফলে যেটা হয়েছে, লোকজন আমাকে একটা নেতা ভাবছেন, কিন্তু আমি নেতা নই এবং হতেও চাই না। আমার যদি কেউ ইন্টেনশন বা অবজেক্টিভ জানতে চায়, সেটা হচ্ছে আমি জুডিশিয়ারিতে যেতে চাই। তো সেই কারণে ভারতের বিচার ব্যবস্থায় যেতে চাই, সেই কারণেই সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা, এবং তারপরে আমি আইনের গবেষণার কাজ করি এখন, এবং সেটা নিয়ে আইন নিয়ে পড়বো আগামীতে। সেই দিকে বিচার ব্যবস্থায় যেতে চাই। সেই জন্য রাজনৈতিক সিস্টেমের অংশ হতে পারি, কিন্তু আমি রাজনৈতিক নেতা বা মন্ত্রী আমলা হতে চাই না। বেশ, খুব সুন্দর একটি অ্যান্সার। আচ্ছা, তোমাকে তো বলিউডেও অ্যাক্টিং করতে দেখা গিয়েছে, আর তুমি তো এই ইন্ডাস্ট্রিতে অনেক আগে থেকেই আছো। তো দুটোর মধ্যে কি কি সিমিলারিটিস বা কি কি ডিফারেন্স তুমি পেয়েছো? দুটো বাজারের পরিধি আলাদা, কিন্তু দুটো বাজারের মধ্যে কিছু কমন মিলও রয়েছে, কিছু মানসিকতার মিল রয়েছে, কিছু ডিরেক্টরসদের এফার্ট, যেটা আমাদের এখানকার ডিরেক্টররা কিন্তু অনেক অনেক বেশি ইনভলভড হন। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু টিমটা ছোট, সেখানে মাল্টিটাস্কিং করতে হয়। বম্বে বা এই ধরনের জায়গা কিন্তু একটা ডিরেক্টোরিয়াল টিম এত বড়, ছোট ছোট কাজের জন্য সমস্ত আলাদা আলাদা লোক। এখানে কিন্তু একজন ডিরেক্টর, আমি এখানে বাংলা ছবিতে অভিনয় করলে সেই ডিরেক্টরকেই মাথায় রাখতে হচ্ছে যে পরের সিনে প্রোডাকশন ডিজাইনটা কিভাবে করবো, আচ্ছা কন্টিনিউটিটা ম্যাচ হলো কিনা, একটু ক্যামেরা কম্পোজিশনটা অন্য কিছু করা যায় কিনা, এবং অভিনেতাকে ডায়লগটা ট্রেন করা যায় কিনা। ফলে আমাদের এখানকার এই অভাবটা আসলে এক ধরনের শক্তিশালী এফিসিয়েন্সির প্রমাণ দেয়, যেটা আমরা সামহাও ব্যবহার করতে পারি না। তবে হ্যাঁ, বম্বে থেকে অনেক ভালো জিনিসও শিখেছি, সেটা বাংলায় এসে ব্যবহার করছি। আমার আরও একটা বাংলা ছবিতে শুটিং চলছে, সেইখানে ওখানকার শেখাগুলোকে কিভাবে অ্যাডাপ্ট করা যায় সেটা দেখছি। তাহলে ছোট কোনো একটা হিন্ট যে নেক্সট কিরকম আসছে? নেক্সট ছবি আমার আসছে, যেটা শুটিং জাস্ট চলছে, ফার্স্ট ফেজ হলো শ্রীমন্ত সেনগুপ্তের। ছবির নাম এখনো তৈরি হয়নি। সেই ছবিটা নিয়ে আমাদের শ্রীমন্ত সেনগুপ্ত হচ্ছে যিনি আবার বছর কুড়ি পরে বানিয়েছিলেন, সেখানেও আমি অভিনয় করেছিলাম। তারই চিত্রনাট্যে এবার একটা নতুন ছবি কলকাতা নিয়ে, বাংলা ও বাঙালির ছবি, খুব অন্য রকমের ছবি, এবং চরিত্রটা আমার অন্যরকম। তার কারণ যেটা নিয়ে আমার ডিরেক্টরদের কাছে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে, যে আমি কমেডি চরিত্রে অনেক বেশি প্রোটোটাইপ হয়ে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে যে যেহেতু আমার অভিনয়ের প্রশিক্ষণ মানে ওই প্রশিক্ষিত সিস্টেম থেকে আসেনি, সেই জন্য দীর্ঘদিন ধরে বাংলা ছবিতে অভিনয় করার ফলে আমার পারফরমেন্সও মোনোটোনাস হয়ে গেছিলো। আমি যেভাবে অ্যাপিয়ার করছিলাম অন স্ক্রিন, আমি তারপর শেষের দিকে বুঝতে পারছিলাম যে কোথাও গিয়ে আমি সীমিত হয়ে যাচ্ছি। তার কারণ একটা টেলিভিশনে অভিনয় করেছিলাম মহাভারতের একটা চরিত্রে, আমি যখন ওটা হলো জনপ্রিয় একটি টিভি চ্যানেলে, তারপর একদিন মেট্রোয় আসছি, আমাকে একজন বললেন যে আগের দিন দেখলাম ওই এপিসোডটা, দারুণ এনজয় করলাম। তখন আমার একটু মনে হলো যে এটা তো এনজয় করা বা মজা পাওয়ার মতো চরিত্রটা ছিল না, ওটা ছিল একটা যোদ্ধার চরিত্র। কিন্তু তাহলে কেন তিনি এই কথাটা বললেন যে তিনি খুব মানে মজা পেয়েছেন বা হেসেছেন ইত্যাদি? তো হাসির চরিত্র ছিল না। তারপর আমি যেটা বুঝলাম যে আইদার আমার পারফরমেন্স অন স্ক্রিন সেখানে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, অথবা দীর্ঘদিন ধরে আমি এক চরিত্র করছি বলে সেইখানে একটা মানুষের এক্সপেকটেশন থাকছে যে এই অভিনেতা আসা মানেই একটা কমিক রিলিফ হবে। নিজেকে একটু নতুনভাবে অভিনয় শিখে নিজের অন্য দিকগুলো করা যায় কিনা সেইটা নিয়ে আমি একটু ভাবছি। কারণ কমেডিটা প্রায় 100-র ওপর প্রজেক্ট হয়ে গেছে, যে বিভিন্ন রকমভাবে, যেখানে আমি এই চরিত্র একদম গুলে খেয়ে নিয়েছি। তো সেই কারণে এবারে অন্যান্য দিকগুলো নিয়ে এবার চর্চা করা যায় কিনা বাংলা ছবিতে, সেইটা নিয়ে আমি ভাবছি। চলো, এতক্ষণ অনেক কথা হলো, এবার খাওয়ার ব্যাপারে নো কম্প্রোমাইজ। এখানে রাখছি, হ্যাঁ একদম খাওয়ার ব্যাপারে নো কম্প্রোমাইজ। আচ্ছা, আরটা খেতে খেতে আরটা কথা হোক। তুমি বলো, তুমি তো অনেক সিনেমা, যেমন পরাঞ্জয় জ্বলিয়া, ক্রান্তি, লে হালুয়া, এসব সিনেমায় কাজ করেছো। তো ফ্যানেরা এসে কি ডিমান্ড করে যে দাদা তোমাকে এখানে দেখে খুব হাসি পেয়েছিল বা এখানে দেখে খুব মজা হয়েছে আমার ক্যারেক্টারটা দেখে? পরাঞ্জয় জ্বলিয়ারের পরে যেটা হয়েছিল যে আমি এবং দেবদার একটা কেমিস্ট্রি খুব এস্টাবলিশ হয়ে গেছিল, বড়ে মিয়া ছোটে মিয়া। সেই বড়ে মিয়া ছোটে মিয়া ভীষণ মানে এখনো লোকজন এইটা নিয়ে চর্চা করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফিল্ম হাদা ভোদা, যেটা মিঠুন চক্রবর্তী বা মহাগুরুর সাথে, সেটা দীর্ঘদিন টেলিভিশনে ইনফ্যাক্ট এখনো দেখানো হয়, এবং সেইটা ছোটদের কাছে খুব প্রিয় একটা ছবি। তার কারণ প্রত্যেকটা ঘরে ঘরে একটা অন্যরকম বার্তা যেহেতু দেয় এবং সবাই মিলে বসে দেখা যায়, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। লাভেরিয়াতে একটা খুব গুরুত্বপূর্ণ সোহমদার সাথে সেটা ছিল, লে হালুয়ালেতে ছিল। হ্যাঁ, এই চরিত্রগুলো এমনভাবে লেখা হয়েছিল, এবং সব থেকে
যেটা খুব আমার এখনো আমি মিস করি বাংলা ছবিতে, আমি এখনো অভিযোগ জানাই বিভিন্ন ডিরেক্টরদের যে আমাদের সব আছে কিন্তু হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সংলাপ। মানে যেরকম লাভেরিয়াতেই আমার মনে আছে যে বাবাকে শান্তিময়, আমি যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই বিভিন্ন জায়গায়, সেইখানে সাংস্কৃতিক মঞ্চে আমাকে প্রথমেই বলা হয় যে একবার ওইটা বলুন যে বাবাকে শান্তিময়। তো এই যে তারপর লে হালুয়ালের সংলাপ, চিরদিনই তুমি যে আমাদের রুদ্রনীলদার সাথে যে সংলাপ, এই সংলাপগুলো এবং এমনভাবে সেই সিনগুলো ক্রাফট করা হতো, ডিরেক্টররা যেভাবে ক্রাফট করতেন যে একটা সামান্য সিন সেইটা এমন একটা জায়গায় চলে যেত। এখনো এই ফেসবুকে এই রিল চলে আসে, সমস্ত ছোট ছোট ক্লিপে আসে, সেখানে এখনো মানুষ শেয়ার করেন, এখনো কানেক্ট করেন, এখনো আনন্দ পান। এটাই আমাদের কাছে একটা, আমার তো ফেভারিট হচ্ছে পরাঞ্জয় জলিয়ার সিনগুলো, আর হচ্ছে চিরদিনই তুমি যে আমার। আচ্ছা, চিরদিনই তুমি যে আমার, যে ওই যে কোল্ড ড্রিঙ্কস করার একটা সিন আছে, ওটা একবার প্লিজ। হ্যাঁ, খুব কঠিন ওটা আসলে, মানে রুদ্রদাকে ছাড়া ওইটা করা খুব ডিফিকাল্ট, কারণ মানে সিনটা এমনভাবে ক্রাফট করা, যা সব থেকে মজার একটা অভিজ্ঞতা হয়েছিল যে আমি তো ওই পরিবেশটা সম্পর্কে অবগত ছিলাম না যে কিভাবে বলে, এবং সেই সময় ওয়ার্কশপ হতো। এখন যেটা অনেকটা কমে গেছে সময়ের জন্য। আমার এখনো মনে আছে রুদ্রদা, আমি, রাজ চক্রবর্তী ডিরেক্টর, এখন আরও একজন ডিরেক্টর তিনিও সেই সময় টিমে ছিলেন, অভিমন্যুদা, এবং রাইটার এনকে সল্লিন থেকে পুরো টিমটা নিয়ে একটা বিরাট ওয়ার্কশপ হতো সেই সময়। এবং সেখানে আমার বাড়ির লোককে ঢুকতে দেওয়া হতো না, তার কারণ আমাকে এই যে একটু করে কথা বলা, একটু বডি ল্যাঙ্গুয়েজের এইটা যে রুদ্রদা আসছেন যে চা আনতে পারি, কেশব আমার বস, কেশব আমার গুরু, বকবে কেড়াবে তুই কেড়ে এড়ে দাঁড়া, তো চায়ে একটু ছাঁচ মিশি। এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা আমার সে সময় আসতো না, কারণ আমার স্কুলিং থেকে আমি ওটা আমি বুঝতেই পারিনি। যেরকম চ্যালেঞ্জেও যেরকম হয়েছিল যে এরকম বলেছিল তো কানা বেগুন, এ তো দেখছি কানা লাউ। হ্যাঁ, মানে এই যে করে কথাটা, গ্যারেজের ছেলে কিভাবে কথা বলে, এবং তার আবার উল্টো দিকের চরিত্রটা হচ্ছে হাদা ভোদাতে, যে একটা পরিশীলিত বদমাস ক্লাসের বাচ্চা, সে খালি ফোন দিয়ে আটে। বিখ্যাত ডায়লগ ছিল হাদা ভোদার যে পুরো স্যাট কুমড়োর খ্যাট। তো এইগুলো খুব খুব মানে এখনো রিলে আসে, আমি ভীষণ এনজয় করি, এবং এগুলো বিরাট একটা নস্টালজিক ব্যাপার লাগছে। মানে এখন আমি মনে দেখছি, পুরো একদম মনে পড়ে আসছে আমারও দিনগুলো। আচ্ছা, তুমি তো এত সোশ্যাল ইস্যুস নিয়ে কথা বলো, হ্যাঁ, এত টপিক নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোমাকে দেখা যায় কথা বলতে, তো তোমার কি মনে হয় যে মানুষ এগুলো শুনে কোনো না কোনোভাবে ইন্সপায়ার হচ্ছে, না জাস্ট ট্রেন্ডিংয়ে জিনিসটা যাচ্ছে বলে তারা হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিচ্ছে? না, দেখো, আমার ক্ষেত্রে, আমি বাকি ট্রেন্ড নিয়ে আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু আমার ক্ষেত্রে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে কারণে মানুষজন আমার কথা শোনেন, তার মূল কারণটা হচ্ছে যে আমি একটা জিনিস নিয়ে কথা বললে তার ভালো দিক এবং খারাপ দিক উভয় নিয়েই মাঝখানটায় আমি রাখি, যাতে সেটা খুব পক্ষপাতদুষ্ট মনে না হয়। অধিকাংশ ক্ষেত্রেই এখন যাবতীয় তর্ক বিতর্ক, সেটা সামাজিক হোক, রাজনৈতিক হোক, কিংবা সিভিল সোসাইটির হোক, তাদেরকে সবসময় একটা বাকেটের মধ্যে রেখে দেওয়া হয় যে এ মানে এই দল, এই আদর্শ, এই ধর্ম, এ মানে এই দল, এই আদর্শ। এবং তারা যখন কথা বলেন, সেটা ভালো বলছেন না খারাপ বলছেন, তার থেকেও ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে তাদেরকে ওই বক্সের লেন্স থেকে বিচার শুরু হয়ে যায় যে উনি এ দলের, এ মানে এটাই ভুল। এবার সে হয়তো একটা ঠিক কথা বলছিল, কিন্তু ওটা ইগনোরড হয়ে গেল। এই জায়গাতে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার যেহেতু কোনো রকম কোনো সংগঠন, দল, তার মানে আন্ডার টেবিল, ওভার টেবিল, কারোর সাথে আমার কোনো রকম যোগসাজশ নেই, বন্ধুত্বও নেই, শত্রুতাও নেই। আমি যে জায়গাটায় ধরার চেষ্টা করি সেটা হচ্ছে কোনো একটা ঘটনা, সেই ঘটনার চারিদিকটা দেখতে হয়, যে তার একটা ভালো জিনিস আছে। যে কোনো একটা সরকারের যদি বিরোধিতা করে, একটা সরকার আদ্যন্ত খারাপ হতে পারে না, আবার দারুণও হতে পারে না, তার কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। আমার পেজে গেলে কেন্দ্রীয় সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, কোনো প্রকল্প হতে পারে, যে কোনো পলিসি হতে পারে, তার একটা ভালো দিকও যেমন থাকবে, তার একটা খারাপ দিকও থাকবে। এবং আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে আমাদের যারা আমরা এই পড়াশোনার মধ্যে থাকি, অ্যাকাডেমিক্সের মধ্যে থাকি, এই মানুষরা যখন একটা জায়গায় চলে যান, একটা মাস্টার ডিগ্রি হয়ে গেল, পিএইচডি হয়ে গেল, তারপরে ধরা যাক ল পড়তে চলে গেলেন, তারপর তাদের যে জ্ঞানটা সাবজেক্টের প্রতি বা তাদের যে দেখাটা, সেইটার সাথে সাধারণ মানুষের ম্যাচ করে না। সেই জায়গাটায় আমি যে গ্যাপটা ফুলফিল করার চেষ্টা করি, যে একটা কঠিন টপিক, কঠিন সাবজেক্ট, ধরো যাক একটা সুপ্রিম কোর্টে একটা কথা বলা হলো, সেই কথাটাকে আমি কমন ম্যানস ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেট করার চেষ্টা করি, যাতে সেই কথাটা সোজা বাংলায় সবাই বুঝতে পারে। হয়তো সেই কথাটা অনেকেই বুঝতে পারতেন, কিন্তু ভাষার জন্য কিংবা তার ভোকাবুলারির জন্য কিংবা তার ইন্টারপ্রিটেশনের জন্য তিনি ওটা কম্প্রিহেন্ড করতে পারছেন না। সেই জন্য মানুষজন যে জায়গাটায় আমাকে
বলেওছেন এর আগে ব্যক্তিগতভাবে যে জায়গাটা তারা আমাকে ভালোবাসেন, আলাদা করে দেখেন, সেটা হচ্ছে আমি যে কোনো সাবজেক্টকে সাধারণ মানুষের চোখ থেকে দেখি এবং সাধারণ মানুষের মতো করে বলার চেষ্টা করি, এবং শুধু বলি না, এর ইমপ্লিমেন্টেশনও হয়। সেটা আমি নিজের এলাকাতেও দেখেছি, আমি অনেক বৃহত্তর পলিসি ক্ষেত্রেও দেখেছি যে আমি টেলিভিশন চ্যানেলে কোনো জিনিস আইডেন্টিফাই করার পরে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা পলিসিতে রিফ্লেক্টেড হয়েছে। আমি আমার নিজের এলাকাতে, অনেকে বলেন যে আপনি শুধু টিভিতে বলেন, আপনি কাজের কাজ কিছু তো করেন না, কিন্তু আমার নিজের এলাকাতে সম্প্রতি হয়েছিল যে এরকম ওখানে ড্রেনেজ সিস্টেমের একটা সমস্যা ছিল, সব প্লাস্টিক ফেলে রাখে, কোনো রকম পরিষ্কার করার কোনো নাম নেই, ড্রেনের নামে তোলে, বলে যে ময়লা তুলে নিয়ে যাব, কিন্তু সেই নিয়ে আর কোনো মানে পড়েই থাকে ওখানে, এবং ওখানে বাচ্চাদের স্কুল রয়েছে, ব্যাংক রয়েছে, বয়স্ক লোকেরা আসেন। তো এটা আমি দীর্ঘদিন ধরে দেখছিলাম, এবং তারপর সেটা নিয়ে আমি শুধু ফেসবুকে ভিডিও বা লিখেছি তাই নয়, আমি অ্যাক্টিভলি লোকজনকে ওখানে জমা করেছি এবং করে কাউন্সিলর সাহেবকে ডেকে, মিউনিসিপ্যাল আধিকারিকদের ডেকে ওই জিনিসটা সলভ করেছি, এবং ওই ময়লা তারা কিন্তু 24 ঘন্টার মধ্যে পরিষ্কার করেছে। তো ফলে প্রত্যেকটা জায়গাতে আমার যেটা মনে হয় যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো থাকবেই, যে কোনো সিস্টেম ত্রুটিহীন কোনো সিস্টেম হতে পারে না, কিন্তু সেই জায়গায় ত্রুটিগুলোকে আইডেন্টিফাই করে কিছু মানুষদের দরকার, এই সিভিল সোসাইটির যে মানুষগুলো যারা বিভিন্ন, মানে তারা নাট্যকার হতে পারেন, গায়ক হতে পারেন, সিনেমা কর্মী হতে পারেন, সাংবাদিক হতে পারেন, তাদের এই যে একটা দাগিয়ে দেওয়া, যে বুদ্ধিজীবী বলে একটা টার্ম তৈরি করেছি যেটাকে খুব নেগেটিভভাবে ব্যবহার করা হয়, মানে বুদ্ধিজীবীটা যেন একটা গালিগালাজে পরিণত হয়েছে, কিন্তু আসলে বুদ্ধিজীবী মানে তো কোনো গালিগালাজ নয়, বুদ্ধিজীবীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই সমাজে, কিন্তু যে কোনো রাজনৈতিক সামাজিক কারণেই হোক না কেন, তাদেরকে আমরা একটা নির্দিষ্ট নেগেটিভ বাবেলের মধ্যে ঢুকিয়ে রেখেছি তাদের অ্যাক্টিভিটির জন্য। এবং আপনি যদি দেখেন সাম্প্রতিক ইতিহাসে বেশ কিছু ফিল্ম স্টাররা, আমি যদি এই সাম্প্রতিক আরজিকর ঘটনাই ধরে নিই, এই বুদ্ধিজীবীরা পার্টিসিপেট করতে গিয়ে জনরোষের সম্মুখীন হচ্ছে, এটা কিন্তু হওয়ার কথা ছিল না, কারণ এই সিভিল সোসাইটির মানুষরাই কিন্তু আসলে লিড করবেন, তারা পড়াশোনা শিখেছেন, তারা একটা শিল্প সম্পর্কে জানেন, তারা সাধারণ মানুষের ভয়েসটাকে, মানে একটা লেম্যান বললে যদি মানে 10টা লোক শোনে, একজন সেলিব্রিটি যদি বলেন তাহলে কিন্তু কয়েক কোটি মানুষ শুনবে। তো এই সেলিব্রিটিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আমাদের পৃথিবীর ইতিহাসে, সাম্প্রতিক ইতিহাসে বহু ক্ষেত্রে আমরা দেখেছি, সেটা আমেরিকা হতে পারে, আফ্রিকা হতে পারে, ইউরোপ হতে পারে, সেখানে কিন্তু এই সিভিল সোসাইটি, আমরা যাদেরকে ডিজিটাল ক্রিয়েটার বলে ছোট করে দিই, যে কে ইনফ্লুয়েন্সার, কোনো নেই, এই ইনফ্লুয়েন্সারদের হাত থেকে কিন্তু বড় বড় ঘটনা ঘটেছে, ইনফ্লুয়েন্সারদের হাত থেকে কিন্তু বিভিন্ন ডিজিটাল রেভলিউশন হয়েছে, এবং এই যে ইনফ্লুয়েন্সার কথাটাকে এত ছোট করে দেখা হয়, আমরা যদি একদম আমাদের কলকাতার কথা আমরা বলি, এই যে রাত দখলের লড়াইটা, এই একটা পোস্টার বেরিয়েছিল, এটা কোনো নেতা দেননি, কোনো মন্ত্রী দেননি, কোনো সংগঠন থেকে দেননি, এই ইনফ্লুয়েন্সার 2-3 জন মিলে একটা জায়গায় এসে তারা বললেন আমাদের এরকম একটা উদ্যোগ নিতে হবে, এবং সেইটা যখন আমরা বাস্তবে রিফ্লেক্টেড দেখলাম যে ওই 3 জন ইনফ্লুয়েন্সারদের মেসেজ আসলে প্রায় 30 লক্ষ মানুষকে এক জায়গায় জমা করে দিল, তার মানে এই ইনফ্লুয়েন্সারদের কিন্তু একটা বিরাট বড় ভূমিকা আছে। আমরা ইনফ্লুয়েন্সারদের ভাবি যে কি করে, খালি রিল বানায়, এই করে, আর কতগুলো মিলিয়ন ফলোয়ার নিয়ে আসে, তা কিন্তু নয়। ডিজিটাল ক্রিয়েটাররা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং আমি অনেক ক্রিয়েটারদের দেখলাম যারা স্ট্যান্ড আপ কমেডি করেন, যারা অন্যান্য অনেক বিভিন্ন রকমের কন্টেন্ট বানান, তারা কিন্তু এই পার্টিকুলার আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, এবং তারা রীতিমতো সামনে এসে লড়াই করেছেন, শুধু ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছেন তা না, কখনো বন্যায় ত্রাণ সামগ্রী সরবরাহ করতে সাহায্য করেছেন। বিশেষত ইনফ্লুয়েন্সারদের সবথেকে বড় যে জায়গাটা আমার এখনো মনে আছে, সেটা হচ্ছে কোভিডের সময় যেভাবে, মানে কোথায় বেডের অভাব রয়েছে, কোথায় অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দিতে হবে, সেখানে একটা মেসেজ একজন সাধারণ মানুষ পড়লে যে পরিমাণ শেয়ার হচ্ছিল, যখনই সেটা কোনো বড় ক্রিয়েটার যার একটা কয়েক লক্ষ, কয়েক মিলিয়ন ফলোয়ার আছে, তারা যেভাবে পার্টিসিপেট করেছিলেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে সেই জায়গা থেকে আমি এই জায়গাটাকে আমি বোঝার চেষ্টা করি, বা আমি এইভাবে কানেক্ট করার চেষ্টা করি, যে সাধারণ মানুষের মতো করে যে কোনো জিনিসকে বলা এবং সেইটাকে আলোয় নিয়ে আসা, যাতে সেটা একটা টেবিলের মধ্যে এলে আমাদের সবার সামনে থাকে, এবং সেখান থেকে তার ভালো মন্দটা দেখে সেটা পলিসি লেভেলে রিফ্লেক্টেড হতে পারে। আচ্ছা, এই যে আরজিকরের ঘটনাটা, এই ঘটনাতে মিডিয়া হাউসের বলো বা সেলেবদের মধ্যে বলো, সবাই আওয়াজ তুলেছে, তো মানুষ তাদেরকে আবার টার্গেট করছে, মানে টার্গেট এজন্যও করে, কথা বললেও আবার না বললেও। দেখো, এইটার অনেকগুলো কারণ রয়েছে। যেরকম আমাকে বহু মানুষ তারা ফেসবুক মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে মেসেজ করছিলেন, আমাকে ফোনও করেছিলেন, এবং আমি একদম যে ব্যক্তির সম্পর্কে বলছিলেন তার নাম করেই বলতে পারি, তিনি আমার খুবই ভালোবাসার মানুষ, সেটা হচ্ছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তার সম্পর্কে আমাকে ফোন করে বলছে যে আচ্ছা অনির্বাণ কথা বলছেন না কেন এই ব্যাপারে। আমি বললাম ধরুন বললেন না, তাতে কি ক্ষতি হবে? তার সাথে এই
জায়গাটার সম্পর্কটা কি। তিনি যদি বলেন, তিনি পক্ষে বলুক বিপক্ষে বলুক যাই বলুক, অনির্বাণ ভট্টাচার্য সুপ্রিম কোর্টের বিচারপতি নন, অনির্বাণ ভট্টাচার্য কোনো গোয়েন্দা নন, অনির্বাণ ভট্টাচার্য প্রশাসনের কেউ নন, না অনির্বাণ ভট্টাচার্য একজন ক্রিমিনাল যিনি এই সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন। কিন্তু আমি যখন এই মানুষগুলোকে কাউন্টার প্রশ্ন করা শুরু করলাম, তখন আমি যেটা শিখলাম সেটা হচ্ছে আসলে একটা ভ্যালিডেশনের প্রশ্ন থাকে। তার মানেটা হচ্ছে যে প্রত্যেক যখন এটা ফলোয়ার তৈরি হয়ে যায় একটা মানুষের, মানে সেটা যে কোনো রকমের মানুষের, তখন এই ফলোয়ার তৈরি হয়েছে এইটাকে মানুষ মনে করেন যে এটা আসলে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এবং এই প্ল্যাটফর্মগুলো থেকে তারা এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি এক্সপেক্ট করেন। যেরকম ফর এক্সাম্পল, আমি যখন নিয়ে কথা বলছি, আরজিকর নিয়ে কথা বলছি, তখন বন্যা হয়ে গেছে বাংলায়। আমাকে সরাসরি এসে মেসেঞ্জারে লোকজন বলছেন যে আপনি আরজিকর নিয়ে বলছেন, পরের দিন নিউজ চ্যানেলে গিয়ে বলবেন বন্যা নিয়ে কভার করতে। তার মানেটা হচ্ছে দেখুন, যখনই আমার একটা 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ ফলোয়ার তৈরি হয়ে যাচ্ছে, তখন মানুষের এক্সপেকটেশনটা থাকছে আমি কিন্তু বন্যা নিয়ে কোনো নতুন পলিসি ডেভেলপ করতে পারবো না, আমার কিন্তু কোনো রকম প্রশাসনিক ক্ষমতা নেই যে আমি কালকে গিয়ে বলবো যে ডিভিসি কেন কোনো জল ছেড়েছো, বা আমার বলার ওপর কিন্তু বন্যাটা নির্ভর করবে না। কিন্তু মানুষের একটা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন থাকে যে আমি এই জায়গাটাকে একজন মানুষকে ফলো করছি, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি, এই সাবস্ক্রিপশনের মানে আসলে আমি প্যাট্রনাইজ করছি। এইটা এক্সাক্ট শব্দটা হচ্ছে প্যাট্রনাইজ করা। তার মানেটা হচ্ছে যে আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করছি মানে আমি এক্সপেক্ট করব যে তুমি আমার প্রয়োজনে আমার মতো করে রিঅ্যাক্ট করবে। সেই কারণে যখন কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান তিনি বলছেন যে দেখুন আমার চ্যানেলটা তো কমেডি চ্যানেল, আমি এখানে এই চ্যানেলে এটা নিয়ে কথা বলে মানে আমার ওটা অন্যরকম ইমেজ দাঁড়িয়ে যাবে, তখন তিনি বলছেন না পরে যখন আপনি 7 দিন বাদে আবার কমেডি ভিডিও দেবেন আমরা সেটাও শেয়ার করব, কিন্তু এখন এটা নিয়ে কথা বলবো। তো তার মানেটা হচ্ছে যে মানুষজনের একটা এক্সপেকটেশন থাকে এই ধরনের লোকেদের প্রতি, যে এরা একটা বিষয় নিয়ে কথা বললে অ্যাটলিস্ট ভ্যালিডেট করবে। যেই জায়গায় কিন্তু আপনি যদি দেখেন অভিনেত্রীদের মধ্যে সুদীপ্তা দেবী, দেবলীনা দি, তারপরে স্বস্তিকা দেবী, এদের পার্টিসিপেশনটা কিন্তু একটা অন্য জায়গায় নিয়ে গেল গোটা ব্যাপারটাকে। তার আগেও কিন্তু সাধারণ মানুষ ওখানে কাজ করছিলেন, কিন্তু এনারা যেই মুহূর্তে গ্রাউন্ডে গেলেন তারা শুধু ওখানে সেলিব্রিটি থাকলেন না, তারা কিন্তু একটা জনগণের লিডার হয়ে গেলেন। এবং এখন সিনেমা আর্টিস্টরা আসলে যে কারণে বিভিন্ন জায়গাতে মানে হীনমন্যতার শিকার হন, তাদেরকে ছোট করে দেখা হয়। আগে ফিল্মে কাজ করলে আমরা যখন মনে আছে যে আমি যখন সিনেমায় কাজ করতাম তখন একটা অদ্ভুতভাবে দেখা হতো, রেসপেক্ট, বাবা ফিল্মের লোক। এখন সেই জায়গায় কেউ যদি বলে যে ফিল্মে অভিনয় করে কোনো কাজবাজ পায় না, সিনেমা করে, এই জায়গাটা কিন্তু একটা অদ্ভুত জায়গায় চলে এসছে যে যার কোনো গতি নেই সে বোধহয় মিডিয়ায় এসে জুটেছে। কিন্তু এইটার যে সেপারেট প্রফেশন, তার জন্য যে শুধু মানুষ দায়ী তা নয়, আমরা মিডিয়া কর্মীরাও দায়ী। আমরা যেভাবে দেখুন, একটা জিনিস আমি এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি যে একজন আর্টিস্টের তার নিজস্ব পলিটিক্যাল বা রিলিজিয়াস বিলিফ থাকতেই পারে, কিন্তু যখন তিনি মঞ্চে ওঠেন তখন তিনি কোন জাতির, কোন ধর্মের, কোন দলের সেটা ম্যাটার করে না। আজকে ধরুন ফর এক্সাম্পল দেব, তিনি এত বড় স্টার, তার ছবি যখন হলে আসবে আমরা কি বলে দিতে পারি যে তিনি যে রাজনৈতিক সংগঠন করেন তার বাইরে আর কেউ তাকে দেখে না? তার বিরোধী সংগঠনের ফ্যান ফলোয়ার দেখা যাবে বেশি। কিন্তু কি হয়, যখন আমার একটা নিজস্ব রাজনৈতিক আদর্শ তৈরি হয়ে যায়, আমি যখন দেবকে দেব না ভেবে একটা পলিটিক্যাল পার্টির এন্টিটি হিসেবে দেখি, তখন কিন্তু আমার আক্রমণটা অন্য হয়ে যায়। আমার খুব খারাপ লাগছে এখন যখন দেবের একটা সিনেমা রিলিজ করছে এবং মানুষজন কিন্তু দেবের যদি সমালোচনা করতেন যে আপনি অভিনয় ঠিক করে করছেন না, কিন্তু সেটা করছেন না, তখন আলোচনাটা হয়ে যাচ্ছে যে আপনি ওখানে এমপি হিসেবে কি করলেন ভার্সেস আপনি সিনেমায় কি করছেন। তার মানেটা হচ্ছে সিনেমা স্টার দেব এবং রাজনৈতিক এমপি দীপক অধিকারী, এই দুটো আইডেন্টিটি মার্চ করে গেছে। দীপক অধিকারী এমপি হিসেবে দীপক অধিকারী ব্যর্থ হতেই পারেন, কিন্তু স্টার হিসেবে দীপক অধিকারী ব্যর্থ নন। তো আমরা যখন তাকে আক্রমণ করছি, তো তখন আমরা রাজনৈতিক দীপক অধিকারীকে অ্যাড্রেস করতে গিয়ে সিনেমার দেবকে যাচ্ছে তাই কথা বলছি, ট্রোল করছি, ইত্যাদি ইত্যাদি করছি। এই জায়গাটার মূল কারণটা হচ্ছে যে আমাদের এই প্রোটোটাইপের মধ্যে ঢোকা উচিত হয়নি। দেখুন, রাজনীতিবিদরা সবসময় চাইবেন যে ক্ষমতার ছড়িয়ে দিতে, এটা রাজনীতি মানে সারা পৃথিবীর রাজনীতির নিয়ম। এর আগে কি অভিনেতারা রাজনীতিতে আসেননি? প্রচুর এসেছে। দক্ষিণ ভারতে তো বহু পরিমাণে আছে, কিন্তু আপনি দেখুন তারা যখন রাজনীতিতে আসছে তারা কিন্তু ফিল্মটা ড্রপ করে আসছে। অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু তাদের ফিল্মের কেরিয়ারটা একদম ঘোষণা করে দিচ্ছেন যে দিস ইজ মাই লাস্ট ফিল্ম, এইবারে আমি ফুল ফ্লেজেড এখানে আমি চলে আসছি। তার কারণটা হচ্ছে তারাও জানেন যে যতক্ষণ তিনি স্টার, যতক্ষণ তিনি হলে তার ছবি চলছে,
তিনি মঞ্চে আছেন, তিনি কোনো থিয়েটার করছেন, তখন ওই থিয়েটারের অডিয়েন্স যারা রয়েছেন সেখানে হিন্দু, মুসলমান, শিখ, তৃণমূল, সিপিএম, বিজেপি, বিভিন্ন জাতি ধর্মের মানুষ তারা কিন্তু এক জায়গায় আসছেন। তার কারণ আর্টে বা আর্টিস্টে আসলে কোনো ধর্ম বা রাজনীতি হয় না, তার পারফরমেন্সটাই তার রাজনীতি। কিন্তু সেই জায়গায় এখন আমরা মিডিয়ার লোকেরা এত বেশি বায়াসড হয়ে গেছি, আমরা লোভী হয়ে গেছি। হয়তো আমরা মানে লোভী মানে শুধু অর্থের লোভ না, ক্ষমতার লোভ, জনপ্রিয়তার লোভ, নানা রকম লোভ হতে পারে। সেই লোভগুলোর জন্যে আমরা এত বেশি লালায়িত হয়ে এই দিকগুলো ছুটে যাচ্ছি, সেই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে পড়ছি, ব্যাকফুটে চলে আসছি। আজকে কিন্তু ফিল্ম স্টাররা যদি ফুল ফ্লেজেড ফিল্মটা ভালো করে করেন, তারা যে জনপ্রিয়তা এবং ক্ষমতা পেতে পারেন, তার জন্য রাজনীতি করার দরকার হয় না। আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, পুরোটাই সোশ্যাল মিডিয়াতে। আজকাল মনে হয় সিনেমা হলে কতজন যায়, এটা একটা ফ্যাক্ট। সব ওই ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ, সব ফোনে ফোনে অনলাইনে সব কিছু হচ্ছে। তো এটা কতটা ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে সিনেমা জগতে, যেটা মানুষ আজকাল সব রেডি টু ওয়াচ এরকম একটা জিনিসে চলে গেছে। তো এটা কতটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে একটা সিনেমার প্রতি? দেখুন, অনেকেই মনে করেন যে ওটিটি হচ্ছে থিয়েটারের অল্টারনেটিভ। আমি সেটা মনে করি না। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা নিজস্ব এক্সপিরিয়েন্স আছে। প্রথম কথা হচ্ছে ওটিটি যে এক্সপিরিয়েন্সটা জেনারেট করবে আর হল যে এক্সপিরিয়েন্সটা জেনারেট করবে, দুটো আলাদা। এর দুটো অ্যাঙ্গেলেই আমি বলছি। আপনি যদি বাণিজ্যিক দিক থেকে দেখেন, বাহুবলী বলুন বা জওয়ান বলুন, হল থেকে যে পরিমাণ রোজগার তিনি করতে পারবেন একজন প্রডিউসার, সেটা কিন্তু ওটিটি থেকে করতে পারবেন না। বাংলা ছবির ক্ষেত্রেও প্রযোজ্য। একটা ছবি 50 দিন, 60 দিন, 100 দিন চললে যত কোটি টাকার রেভিনিউ হয়, বাংলায় কোনো ওটিটি নেই এই মুহূর্তে যে ওই কোটি টাকাটা জেনারেট করতে পারবে একটা কন্টেন্ট থেকে। তার কারণ হচ্ছে হলের পরিধিটা অনেক বিস্তৃত। আমাদের যেটা গন্ডগোল হয়ে গেছে সেটা হচ্ছে এই মাল্টিপ্লেক্স কালচারটা ঢুকে যাওয়ার জন্য আমরা অ্যাফোর্ড করতে পারছি না। আমার একটা নিজস্ব রিসার্চ ছিল, সেটা আমি এখনো কন্টিনিউইং রিসার্চ, সেটা যে কেন বাংলা ছবি লোকে দেখতে যায় না। অনেক রকম কারণ রয়েছে। তার কন্টেন্টের প্রবলেম রয়েছে, তার মানে এক্সপিরিয়েন্সের প্রবলেম রয়েছে। আমি এরকমও দেখি মাঝে মধ্যে হাইড করে, ধরুন সাউথ সিটি বা এই ধরনের মাল্টিপ্লেক্সগুলোতে চুপ করে বসে থাকি, দেখি কনজিউমার বিহেভিয়ার দেখি। সেখানে দেখছি যে একটা ভালো বাংলা ছবি এসছে, ধরুন কৌশিক গাঙ্গুলি বা সৃজিত মুখার্জির ছবি, আর একটা খুব খারাপ হিন্দি ছবি এসছে, যেটা কিন্তু মানে হিন্দি স্টারার ছবি না, একদম বাজে ছবি, মানে কোনো রকমে আর কি চলবে। এসে বক্স অফিসে দেখছে বাংলা দরকার নেই, এই হিন্দিটা দেখি। সে কিন্তু খারাপ হিন্দি ছবিটা দেখবে, কিন্তু বাংলা ছবিটা, ভালো বাংলা ছবিটা দেখবে না। তার কারণটা হচ্ছে বাংলা ছবি মানেই বোগাস, এটা টিভিতে দেখে নেব, কোনোদিন হলে আসবে, এই ওটিটিতে চলে আসবে, দেখে নেব। তার মূল কারণটা হচ্ছে মানুষকে আমি জিজ্ঞাসা করে বুঝেছিলাম যে বাংলা ছবিতে আমরা ওই এক্সপিরিয়েন্সটা দিতে পারছি না। আজকে ওপেনহাইমার যদি হলে রিলিজ করে এবং অনলাইনে রিলিজ করে, লোকজন সবার আগে চেষ্টা করবে হলে গিয়ে দেখার। তার টিকিটের দাম 100 টাকা বেশি হলেও সে দেবে, তার কারণ তারা জানে যে আমি হলে যে অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা পাবো একটা হলিউড সিনেমার, সেটা আমি কোনোদিন ওই ছোট্ট এই মোবাইল স্ক্রিনের মধ্যে পাবো না। ফলে মোবাইল স্ক্রিনের কন্টেন্টের ভাষা, তার যা প্রেজেন্টেশন, তার সাথে আপনি ওপেনহাইমার বা একটা ক্লাসিক্যাল হলিউড চালিয়ে আপনি এখানে মোবাইলে দেখুন, আপনার ভালো লাগবে না। কিন্তু যেই মুহূর্তে আপনি ওটা হলে দেখবেন, ওর অরাটাই চেঞ্জ হয়ে যাবে। তো তার কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্ম আলাদা, এবং দ্বিতীয়ত থিয়েটারের অল্টারনেট ওটিটি হতে পারে না। ওটিটি একটা প্যারালাল ইন্ডাস্ট্রি, আলাদাভাবে সেটা চলবে, তার নিজস্ব ভাষা আছে। ওটিটির মধ্যেও এখন পরিবর্তন আসছে, ওটিটির মধ্যে ছোট ছোট শর্টস আসছে, ছোট ছোট ভিডিওস আসছে। যেরকম আগে ওয়েব সিরিজ, আমি যেরকম কলকাতার 1 নম্বর ওটিটির সাথে কাজ করেছিলাম, তারা আগে এপিসোড বানাতেন হচ্ছে 20 মিনিট, 22 মিনিট, 30 মিনিট, এমনকি 40 মিনিট এপিসোডের সিরিজও আমি এডিট করেছি। এখন সেখানে একটা বেঁধে দিয়েছেন যে 10-12 মিনিটের বেশি করা যাবে না, এপিসোডগুলো ছোট করতে হবে। এই যে মিনি সিরিজ কনসেপ্ট চলে আসছে, তার কারণটা হচ্ছে মানুষের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে। ঠিক, আমি কিছু অ্যাক্টরদের নাম বলবো, তো তোমাকে বলতে হবে। দেব, আমার কাছে তো দেব নন, আমার কাছে দেব এখনো বড় মিয়া। এখনো তার সাথে আমার মেসেজে কথা হয় মাঝে মধ্যেই, এবং তার সাথে বহুবার আমার অনেক মানে মিডিয়া যুদ্ধ হয়েছে, মানে রাজনৈতিক ইয়েতে। কিন্তু দেবদার যে অবস্থান, দেবদাকে, দীপক অধিকারীকে নয়, দেবদাকে, সেই ভূমিকা, আমার জীবনে তার অবদান, এটা একটা মানে ভয়ঙ্কর প্রাপ্তি এটা আমার। আচ্ছা, আরেকটা নাম হচ্ছে শুভশ্রী। শুভশ্রীদি আর দেব প্রায় কন্টেম্পোরারি, দুজনের সাথেই আমাদের মানে আমার একটা দারুণ সম্পর্ক ছিল, এবং শুভশ্রীদির সাথে এখনো দেখলে সবার আগে আমি বলি যে হাসিটা এখনো এরকম আছে কিনা, কারণ শুভশ্রীদির হাসি একটা খুব বেঞ্চমার্ক। একবার হাসি শুরু হলে সেই হাসি থামানো খুব মুশকিল। নেক্সট হচ্ছে মিঠুন দা।
দেখুন, মিঠুন চক্রবর্তী বা মহাগুরু বা আমাদের এমজি, সে তার সম্পর্কে মানে বললে এরকম 3-4টে এরকম পডকাস্ট হয়ে যাবে। তার সম্পর্কে যদি আমার অভিজ্ঞতা বা ইত্যাদি বলতে হয়, মহাগুরুর থেকে আমি যেটা পেয়েছি এবং সবথেকে বড় কথা মহাগুরুকে যে আমি পেয়েছি সেইটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। এবং তার থেকে যেভাবে শিখেছি, আমি যে সময় তার সাথে অভিনয়গুলো করেছি, আমি এখনো ভাবলে আমার গায়ে কাটা দেয় যে আমি মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করেছি এত বছর। তার কারণ হচ্ছে যে মিঠুন চক্রবর্তী কোনোদিন বুঝতে দেননি যে আমি যখন তার সাথে অভিনয় করছি যে ওটা মিঠুন চক্রবর্তী। আমার এখনো মনে আছে যে প্রথম যখন রিয়েলিটি শোতে যাই, এরকম মানে প্রথমে স্ক্রিপ্টটা ওরকম ছিল না, এই যে অরিত্র মিঠুনের ডিবেট যেটা খুব বিখ্যাত, তখন স্ক্রিপ্টে এই আন্তঃসম্পর্কটা ছিল না, খুব নর্মাল ছিল, আমি থাকবো তাতইদি থাকবেন ইত্যাদি। তো একবার কি হয়, আমার একটা স্ক্রিপ্ট আমি বলছি, তখন তো এই টকব্যাক সিস্টেম প্রম্পটার এগুলো আসেনি। তো আমি স্ক্রিপ্টটা বলছি যে পরে পার্টিসিপেন্টকে ডাকার আগের যে স্ক্রিপ্টটা থাকে সেটা করছি। শো চলাকালীন আমি বললাম যে আরে মহা মুশকিল, আমার কথা বলতে দিচ্ছেন না, এই কে না কে এরকম বলে দেয়, এবং সেটা অন শো আমি বলে ফেলি। এবং সেই সময় ওখানে ডুমুরজোলা অডিটোরিয়ামে না এটা স্ক্রিপ্টের পার্ট ছিল না, মহাগুরু এমনি বলেছিলেন যে ডেকে নাও পরের পার্টিসিপেন্টকে। আমার স্ক্রিপ্ট শেষ হয়নি, আমি ভাবছি যে উল্টো দিকের লোকটা এরকম ভাবে আমাকে আটকে দিচ্ছে, আমি খুব রেগে গেছি স্টেজের উপর। এবং তখন রীতিমতো তখন রাজ চক্রবর্তী ছিলেন পরিচালক, তিনি মানে পিসিআর থেকে বেরিয়ে আসে সবাই যে গেল বোধহয়, শো এখানেই বন্ধ হয়ে গেল। মানে হলে একদম পিন ড্রপ সাইলেন্স, আমার মা অডিটোরিয়াম বসে কান্নাকাটি করছেন যে গেল, মানে ছেলের কেরিয়ারও গেল এবং সম্পূর্ণ গেল আর কি। স্ট্রাইকিংলি যেটা হয়, মহাগুরু ওখান থেকে উঠে বেরিয়ে তার ঘরে যান, গিয়ে ডিরেক্টোরিয়াল টিমের সাথে মিটিং করেন, এবং মিটিং এর আউটকামটা যেটা হয়, হ্যাঁ সঙ্গে সঙ্গে, কারণ শো বন্ধ, কারণ আমি যেভাবে বলে ফেলেছিলাম মানে শো বন্ধ করতে হয়েছিল সেই সময়, তখন তো অফলাইন হতো, বন্ধ করতে হয়েছিল, কারণ সবাই ভেবেছিল যে মহাগুরু আর শোটা করবেন না, যে এরকম একটা অ্যাঙ্কার এসে একটা বাচ্চা ছেলে সে মহাগুরুকে এরকম ভাবে বলে দেয়, এত বড় সাহস তার। কিন্তু স্ট্রাইকিংলি যেটা হয় যে মহাগুরু একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে আমি যখন ওটা বলছি অডিটোরিয়ামের লোকজন দারুণ এনজয় করেছে, এবং আমি সেই দিন বুঝতে পারিনি, এখন বুঝি যে কেন মিঠুন চক্রবর্তী উনি নেমে যান, ডিরেক্টোরিয়াল টিমের সাথে কথা বলেন, সবাই ক্ষমা চাইছে, উনি ক্ষমা চাইলেন না বা ওটাকে বললেন যে না এটা এ করো না, এইটাই রাখো, দ্যাট শুড বি দ্য স্ক্রিপ্ট, ওকে ছেড়ে দাও, ও স্ক্রিপ্ট যদি এরকম মাঝে মধ্যে আমার সাথে এরকম লড়াইতে নেমে যাই, আমরা লড়াইটাই স্ক্রিপ্ট হয়ে যাবে, এবং এইটাই একটা ইতিহাস হয়ে যায়। ফলে মহাগুরুর যা অবদান এবং তার যা কন্ট্রিবিউশন, আমি কিছুদিন আগেও সেই অনুষ্ঠানে গত বছর একটা স্পেশাল এপিসোডে গেলাম, মহাগুরু আমাকে দেখে প্রায় বমকে গেছেন যে বাবা এই তো একেবারে এত বড় হয়ে গেছি আমরা সবাই। তো সেই জায়গায় তার অবদান আমার কাছে একটা ঈশ্বরের জায়গায় থাকবে সবসময়। নেক্সট হচ্ছে বুম্বাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে আমার যা সম্পর্ক, এবং তার ছেলের সাথে আমার সম্পর্কটা অনেক বেশি, মানে তার কাছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে আমি তার ছেলের মতোই, এবং তার সাথে বহু বিজ্ঞাপন করেছি, অভিনয়ের সুযোগ কম হয়েছে কিন্তু করেছি। বুম্বাদা বা প্রসেনজিৎ চ্যাটার্জি, ইনি টলিগঞ্জ ইন্ডাস্ট্রির সিপিইউ, ওইটা না হলে মানে তার অনুপস্থিতিতে অনেক কিছু গোলমাল হয়ে যেতে পারে, তো সেই জন্যে তিনি আমাদের কাছে একটা হিস্টোরিক্যাল ফিগার। আচ্ছা, নেক্সট হচ্ছে সোহমদা খুব মাথা গরম করে ফেলে, এবং তার জীবনে যা যা সমস্যা, আমি আর দেখা হলেও বলি যে যা যা সমস্যা হয়েছে কাজের জায়গায়, রাজনৈতিক ফিল্ডে, ফিল্মে, সমস্ত সমস্যা কিন্তু তার মাথা গরম থেকে। তিনি এত শর্ট টেম্পার যে কোনো ছোট ছোট জিনিস নিয়ে এত রেগে যান, এবং মানে এত মানে পাজেলড হয়ে যান। ফলে আমি সোহমদাকে বলবো তুমি আগে মাথা ঠান্ডা করলে, সোহমদা কিন্তু খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, কিন্তু মাথা গরম করে ফেলেন বলে সবাই তাকে ভুল বোঝে, উল্টোপাল্টা হয়তো বলে ফেলেন বা করে ফেলেন, সেটা শুধুমাত্র রাগ থেকে হয়, কিন্তু সোহমদা এরকমটা নন। আচ্ছা, নেক্সট হচ্ছে অঙ্কুশদার সাথে তো আমার একদম ফাজলামির সম্পর্ক বলা চলে, কারণ আমরা প্রচুর ছবিতে একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও একটি রিয়েলিটি শোতে উনি অ্যাঙ্কার ছিলেন, আমি কো-হোস্ট ছিলাম। অঙ্কুশদা খুব ভালো অ্যাক্টার বলে মনে করি, তার কিছু নির্দিষ্ট চরিত্রে তাকে খুব ভালো মানায়, এবং তাকে সেই চরিত্রগুলোতেই ফিরে আসা উচিত আমার মনে করি, যে জায়গাগুলোতে অঙ্কুশদার গেট আপ এবং তার যা অ্যাপিয়ারেন্স, কারণ সব জিনিস তো সবার জন্য সুইটেবল নয়, উনি এক্সপেরিমেন্টাল জিনিস করছেন বটে, কিন্তু আমরা ওই জায়গাটাতে যেভাবে ওনাকে ফিট করাতে পারছি, নতুন এক্সপেরিমেন্টগুলোতে আমরা সেইভাবে ফিট করাতে পারছি না কোথাও গিয়ে, আমার অন্তত একজন অডিয়েন্স হিসেবে এটা আমার ওপিনিয়ন। তো অঙ্কুশদার থেকে ভালো ছবি করুক, আর ওই চরিত্রগুলো আরো বেশি করে করুক। চলো, আজকে অনেক কিছুই জানতে পারলাম তোমার ব্যাপারে,
আর কনভারসেশনটা খুবই মিনিংফুল ছিল, অ্যান্ড তারপরের দিকে তো আমি অনেক কিছু ফানি কিছু জানতে পারলাম। তো যাই হোক, তুমি অডিয়েন্সকে কি মেসেজ দিতে চাও? অডিয়েন্সকে মেসেজ আলাদা করে আর দেওয়ার কিছু নেই, সবাই ভালো থাকুন। আমারও খুব ভালো লাগলো এরকম একটা সুন্দর আলোচনা এসে, যেখানে অনেক কিছু বলা যায়, কারণ এই আলোচনাগুলো বা এই টক শো পডকাস্ট এইগুলোতে অনেক নিজের জিনিসগুলো যেগুলো একদম। বাধাহীনভাবে বলে ফেলা যায়, সেই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। দর্শকের কাছে অভিনেতা হিসেবে আমার আবেদন থাকবে যে আপনারা সবাই ভালো ছবি দেখুন, বাংলা ছবি দেখুন। ওই পাশে দাঁড়ান, শুয়ে পড়ুন, এই সমস্ত আমি বলতে চাই না, কিন্তু আপনারা প্রত্যেকে ভালো বাংলা ছবি দেখুন। বাংলা ছবি বা বাংলার সিনেমা কর্মী মানেই তারা খারাপ, চোরজোচ্চ লম্পট, এরকমটা নয়। না। আপনারা নিজেদের মতো করে নিজেদের যেটা ভালো লাগে দেখুন, আপনাদের ফিডব্যাক দিন। আমরাও যারা কলাকুশলী আছি, আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে যাতে আরও ভালো জিনিস আপনাদের সামনে, মানে ভালো কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসা যায়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এই পরিস্থিতিতে। নিজেদেরকে গুছিয়ে রাখুন এবং আনন্দে থাকুন সর্বোপরি।